দেখো, আগের দিন দীপান্তরের বন্দিনী কবিতা আমাদের নজরুল ইসলামের শুরু হয়েছে। মনে রাখবে যে ক্লাস 11-এ নজরুল ইসলামের শেষ কবিতা, 12-এ গিয়ে কাজী নজরুল ইসলামের কোনো কবিতা নেই। তোমরা ক্লাস 9-এ পেয়েছো ভাঙার গান, 10-এ পেলে প্রলয় উল্লাস, আবার এখানে দীপান্তরের বন্দিনী। ক্লাস 11-এ কাজী নজরুল ইসলামের কবিতা শেষ তোমরা পড়ছো। যদি সিলেবাস পরবর্তীতে চেঞ্জ হয় তাহলে হয়তো দিতে পারে, কিন্তু বর্তমান যে উচ্চ মাধ্যমিকের সিলেবাস সেখানে কাজী নজরুল ইসলামের কোনো কবিতা নেই। আমরা এই পর্যন্ত আলোচনা করেছিলাম যে 1927 সাল নাগাদ যখন ফণীমনসা কাব্যগ্রন্থে এই কবিতাটি প্রকাশ পাচ্ছে, তখন আমাদের দেশ স্বাধীন হয়নি। এই পরাধীনতার যন্ত্রণা কবি নজরুল ইসলামকে এতটাই ব্যথিত করেছিল, যন্ত্রণা দিয়েছিল, তিনি কলম ধরতে বাধ্য হয়েছিলেন এবং তার প্রতিফলন ঘটেছে এই কবিতার মধ্যে। কবিতাটি যখন লেখা হয় তখন আমরা দেখেছি আমাদের দেশ স্বাধীন হয়নি। 1757 সালে ইংরেজরা ভারতবর্ষে প্রথম পরাধীনতার সূচনা করে, শুরু করে। তোমরা জানো 1757 সাল হচ্ছে পলাশীর যুদ্ধের সাল, তাই না? সেদিন বাংলার নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে আমাদের বাংলা দখল করে এবং সেই থেকে ইংরেজরা আমাদের ভারতবর্ষে পরাধীনতার শুরু বা সূত্রপাত কিন্তু সেই থেকে হয়েছিল, তাই না? পরাধীন জীবন আমাদের সেই দিন থেকে শুরু হয়েছিল। আমরা এই পর্যন্ত আলোচনা করেছি, কতদূর হয়েছিল? পুণ্য বেদির শূন্য ভেদিয়া ক্রন্দন উঠিতেছে শুধু। কবি ভণ্ড পূজারী অর্থাৎ আমাদের ভণ্ড দেশ নেতাকে উদ্দেশ্য করে বলছে যে তুমি দেশ নেতা, তুমি যে মানুষকে নেতৃত্ব দিচ্ছ, তুমি যে সবাইকে জোট বেঁধে এগিয়ে নিয়ে যাচ্ছ, সেটা তোমার লাভ হচ্ছে না। কারণ তুমি হয়তো লোক দেখানো, প্রকৃত কাজের কাজ তুমি কিছুই করতে পারছো না, সেটা হচ্ছে হয়তো তোমার লোক দেখানো। না হলে আমরা এখনো ভারতবর্ষের পবিত্র ভূমির সব দিকে কান পাতলে একটি কথা শোনা যাচ্ছে, সেটা হলো বিপ্লবীদের, সংগ্রামীদের কান্নার আওয়াজ। কেন কান্নার আওয়াজ শোনা যাচ্ছে? এখনো কেন সেলুলার জেলে বিপ্লবীরা বন্দী হয়ে রয়েছে, তাদের ফাঁসি কাঠে ঝুলতে হবে, তাই না? পরের অংশ শুরু করব। কে পড়ছিলে সেদিন? পেছনে পড়বে, পড়ো, মনোযোগ দিয়ে শুনবে কবিতাটি। পূজারী, পূজারীকে, পূজারী বলতে কাকে বোঝানো হয়েছে? পূজারীর সাধারণ মানে হচ্ছে পুরোহিত, কিন্তু কবি এখানে কাকে বুঝিয়েছেন? ভণ্ড দেশ নেতাকে। মনে রাখবে, পূজারী বলতে ধরো সবাইকে নিয়ে গিয়ে এই চলো আমি তোমাদের পাশে আছি, চলো কি করে ইংরেজদের সঙ্গে লড়াই করতে হবে, কিন্তু আসলে আমি কাজের কাজ নই, আমি ঠিক মতো কাজ করছি না, আমি প্রকৃতভাবে বাড়িতে পরিশ্রম করছি না, তোমাদের জন্য কোনো ত্যাগ করছি না, তাহলে এটা কি লোক দেখানো? তাহলে এটাকে বলা হয় ভণ্ড দেশ নেতা। সেই জন্য ভণ্ড দেশ নেতাকে উদ্দেশ্য করে বলছেন কবি পূজারী মানে কি বললাম? পূজারী মানে ভণ্ড দেশ নেতা। কাহারে দাও অঞ্জলি, তুমি যে অঞ্জলি দিচ্ছ, তুমি যে দেশকে নেতৃত্ব দিচ্ছ, জনগণের জন্য তুমি যে লড়াই করছো, সেটা কি ঠিক হচ্ছে? মুক্ত ভারতী ভারতে কই, সেটাই যদি ঠিক হয়, তোমার যদি তুমি সকলকে মিলে যে একতার চেষ্টা করছো, সেটা যদি তোমার যে কাজ যদি প্রকৃত কাজ হয়, সফল হয়, তাহলে মুক্ত ভারতী, মুক্ত মানে হচ্ছে স্বাধীন, স্বাধীন আমাদের ভারতীয় অর্থাৎ ভারত মাতা কই, আমরা ভারতবর্ষ এখন তো স্বাধীনতার স্বাদ পেল না, ভারতবর্ষ এখনো তো স্বাধীন হলো না। মুক্ত মানে হচ্ছে স্বাধীন। আমরা জানি আইন, ল, যারা দেখবে আইন নিয়ে পড়াশোনা করে বা উকিল হয় তাদের লয়ার বলা হয়। আইন হচ্ছে ন্যায়ের শাসক। কি কথাটা তাই তো? একটা আইন তৈরি হয় ন্যায় প্রতিষ্ঠার জন্য। কথাটি কেমন? ধরো কোথাও একটা গন্ডগোল হলো, কেউ কাউকে একবারে জোর করে অন্যায় করে মেরে দিল, তার জন্য কি আছে? আইন আছে। তাহলে আইন তৈরি হয় ন্যায় প্রতিষ্ঠার জন্য। কিন্তু নজরুল বলছেন এ আবার কেমন আইন? আইন ন্যায়ের শাসক, আইন তৈরি হয় ন্যায় প্রতিষ্ঠার জন্য। কারো প্রতি অন্যায় করা হয়েছে, তাকে একটা সমতা নিয়ে আসার জন্য, ন্যায় দেওয়ার জন্য একটা আইন তৈরি হয়, আদালত আছে। সত্য বলিলে বন্দী হই, এ আবার কেমন আইন যে দেশকে স্বাধীনতার কথা বলতে গিয়ে আবার আমাদের বন্দী হতে হচ্ছে সেলুলার জেলে? মানেটা দেখো কত সুন্দর। এ আবার তোমাদের কেমন আইন যে সত্য কথা বলতে গেলে আজকে আমাদের স্বাধীনতার জন্য লড়ে, আমরা পরাধীন জীবন ভোগ করব না, আমরা স্বাধীনতা, আমরা নিজের মতো করে চলাফেরা করব।
সত্য কথা বলতে গিয়ে আজকে কি হতে হচ্ছে? বন্দী হতে হচ্ছে। কোথায়? সেলুলার জেলে। এ আবার কেমন আইন? এটা আইন হলো? পরে আমরা অত্যাচারিত, ইংরেজরা আমাদের এতটাই যন্ত্রণা ভুগিয়েছে, যন্ত্রণা দিয়েছে, সেলুলার জেলে তার প্রমাণ আমরা পেয়েছি, এতটাই কষ্ট দিয়েছে। আমরা অত্যাচারিত, অথচ অত্যাচারিত হয়ে নিজের অত্যাচারের কথা নাকি দেশে দেশে বলতে পারবো না। দেখো ইংরেজরা আমাদের এইভাবে অত্যাচার করেছে, এই কথাও নাকি বলতে পারবো না, বলতে গেলে বন্দী হতে হবে। পরে যেথা বন্দিনী সীতা সমবাণী সহিছে বিচার চেড়ির মার। চেড়ি হচ্ছে রামায়ণে আমরা পেয়েছি, এটা রামায়ণের একটা কথা। সীতা, রাম, সীতা, লক্ষণ, রাবণ আমরা কোথায় পেয়েছি? রামায়ণে, মহাভারতে। অর্জুন, যুধিষ্ঠির, কর্ণ, কৃষ্ণ এদের কথা কোথায় পেয়েছি? রামায়ণ না মহাভারত? মনে রাখবে দুটো জায়গা আলাদা। বলছে যে চেড়ি হচ্ছে সীতা। তোমরা জানো রাবণ সীতাকে হরণ করেছিল, মনে আছে না? রাবণ সীতাকে হরণ করেছিল, বলা হয়েছিল যে সীতাকে লক্ষণ একটা রেখা টেনে দিয়েছিল যে এর বাইরে তুমি বেরোবে না, যে আসুক না কেন, লক্ষণ রেখা যাকে বলা হয়। কিন্তু রাবণ কি করেছিল? ছদ্মবেশে, কার ভিখিরির একটা ছদ্মবেশে তার কাছে যায় এবং তাকে বলে এই পারে আসলে পারে আমি তার ভিক্ষেটা বা যা দেবে আমি নেব। এইরকম একটা ছলে বলে রাবণ কিন্তু সীতাকে সেই লক্ষণ রেখা পার করতে বাধ্য করেছিল এবং পরে তোমরা যা দেখেছি আমরা যে এই রাবণই সীতাকে হরণ করেছিল। রাবণ সীতাকে হরণ করার পর তার যে লঙ্কাপুরী যে সাম্রাজ্যে রেখেছিল, যে ঘরটির মধ্যে রেখেছিল, সে ঘরে একজন নারী প্রহরী ছিল, যাকে আমরা ইংরেজিতে ভালো করে জানি ফিমেল গার্ড বলা হয়, তাই না? ভিতরে সীতা আছে আর বাইরে একজন নারী প্রহরী আছে, তার নাম হচ্ছে চেড়ি। তার নাম কি? তোমরা আবার চেড়ি ফল ভেবো না বা এরকম কিছু ভেবো না। হ্যাঁ, সীতার যে নারী প্রহরী ফিমেল গার্ড সে চেড়ি ছিল। এ আবার সীতাকে প্রচন্ড মারধর করত, এতটাই মারতো সীতাকে। সেই জন্য বলা হচ্ছে, এখানে কি গুরুত্ব এই কবিতার ক্ষেত্রে, কেন নামটি এলো? যেথা বন্দিনী সীতা সমবাণী, অর্থাৎ সীতার, আমরা দেখেছি সীতার কোনো অপরাধ ছিল না, অথচ তাকে অত্যাচার সহ্য করতে হয়েছিল। একই রকম ভাবে আমাদের দেশ প্রেমিকদের কোনো ভুল নেই, বাণী, তাদের একটি বাণী, একটি কথা ছিল, সে হচ্ছে দেশকে কি করা? স্বাধীন করা। এই কথা বলতে গিয়ে তাদেরকে সীতাকে যেমন অত্যাচারিত হতে হয়েছিল, নারী প্রহরীর দ্বারা, চেড়ির দ্বারা প্রচন্ড কষ্ট সহ্য করতে হয়েছিল, একই রকম ভাবে আজকে আমাদের দেশ প্রেমিকদের ইংরেজদের কারাগারে কষ্ট সহ্য করতে হচ্ছে। বাণীর মুক্ত শতদল, শতদল মানে আগে বলেছি কি? পদ্মফুল বা পদ্ম। বাণীর মুক্ত, বাণী আমাদের একটি বাণী, সেটা হচ্ছে মুক্তির বাণী। কিসের বাণী? স্বাধীনতার বাণী। সেই জন্য বলা হলো আখ্যা লবিল বিদ্রোহী। আর আমরা এই স্বাধীনতার কথা বলতে গিয়ে, এই বাণীটি প্রচার করতে গিয়ে আমাদের বলা হচ্ছে কি? এরা হচ্ছে টেরোরিস্ট, এরা হচ্ছে বিদ্রোহী, সন্ত্রাসবাদী। কারা বলছে? তাই আমরা জানি যে কবি কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যে কোন কবি নামে পরিচিত? বিদ্রোহী কবি। যেখানে অন্যায় দেখেছেন, যেখানে অত্যাচার দেখেছেন, সেখানে তিনি কলম ধরেছেন। তাই নজরুল ইসলামকে বাংলা সাহিত্যে বলা হয় বিদ্রোহী কবি, তাই না? আমরা স্বাধীনতার কথা বলতে গিয়ে ইংরেজরা আমাদের তকমা দিচ্ছে, আমাদের নাম দিচ্ছে, এরা হচ্ছে বিদ্রোহী, তাই তো? পারি ভণ্ড দেশ নেতাকে বলছে, তুমি কি সেখানে যাচ্ছ যেখানে অত্যাচার করা হচ্ছে? বাণী পূজা উপাচার বহি, তোমার পূজারী যেমন পূজার উপকরণ নিয়ে মঙ্গল কামনার জন্য একটা পুজো করে, পুরোহিত যেমন তার পূজার উপকরণ থাকে না, দেখবে হাতে একটা থাকে, আবার কিছু ফুল থাকে, এরকম করে পূজারী যেমন তার উপকরণ নিয়ে মঙ্গল কামনার জন্য একটা পূজার প্রার্থনা করে থাকেন, ঠিক একই রকম ভাবে ভণ্ড দেশটা থেকে বলছে, তুমি কি সেখানে যাচ্ছ? তোমার সে ব্যবস্থা নিয়ে তুমি লোকজনকে জমায়েত করে, একত্রিত করে এবং অস্ত্র শস্ত্র নিয়ে। পরে সিংহ আর ব্যাঘ্র মানে কি? ব্যাঘ্রে মানে বাঘ। আচ্ছা, সিংহ আর বাঘ হচ্ছে বনের সব থেকে শক্তিশালী প্রাণী, তাই না? বলা হয়
সিংহেরে ভয় রাখে পিঞ্জরে, পিঞ্জর মানে হচ্ছে খাঁচা। সিংহকে সিংহের ভয়ে আমরা যেমন তাকে খাঁচায় বন্দি করে রাখি। ব্যাঘ্রেরে হানে অগ্নিশেল, বাঘকে বলা হয় যদি আগুনের গলা, একটা লাঠিতে যদি সামনে কাপড়টা জড়িয়ে যদি সেই লাঠিতে আগুন ধরিয়ে দেওয়া হয় বা মশাল তৈরি করে দাও, আর তুমি যদি সেই মশালটি নিয়ে বা আগুনটা নিয়ে যদি দাঁড়িয়ে থাকো, তাহলে দেখবে বাঘ কিন্তু আগুন দেখে ভয় পায়। জানো তো, বাঘ কিন্তু আগুন দেখে ভয় পায়, আগুন দেখলে কিন্তু বাঘ সেখানে আসবে না। সেই জন্য বলা হয়েছে এটাই যে ভয়ে সিংহকে ভয়ে আমরা যেমন খাঁচায় বন্দি করে রাখি, পিঞ্জর মানে হচ্ছে খাঁচা। বাঘকে যেমন আগুনের গোলা দেখে অগ্নিশেল মানে হচ্ছে আগুনের গোলা, বাঘকে যেভাবে আগুনের গোলা দেখে তাকে ভয় করে রাখা হয় বা ভয় করা হয়, ঠিক একই রকম ভাবে সিংহ আর বাঘকে তুলনা করেছেন কবি কাদের? না, দেশপ্রেমিকদের, যারা দেশের জন্য লড়াই করছেন, দেশ মাতার বীর সন্তানদের, দেশপ্রেমিকদের তুলনা করছেন। এরা হচ্ছে প্রকৃত সিংহ আর এরা হচ্ছে বাঘ, যার ভয়ে ইংরেজরা তাকে সেলুলার জেলে, পিঞ্জর, খাঁচা মানে কি এখানে সেলুলার জেল, তাদেরকে ভয় করে, তাদেরকে মারধর করে, আগুনের ভয় দেখিয়ে ইত্যাদি দেখে তাদেরকে কষ্ট সহ্য করে রেখেছে। পরে বাণীর কমল খাটিবে জেল, কে জানিত কাল বিনা খাবে গুলি। বিনা বলতে এখানে বলা হয়েছে, বিনা বলতে এখানে আর একটি নাম পেয়েছি আমরা, বিনাপানি বলে একজন দেবী ছিল যে স্বাধীনতার জন্য লড়াই করেছিল। বিনাপানি দেবী যে স্বাধীনতার জন্য লড়াই করেছিল, অথচ তাকে কি খেতে হয়েছিল? গুলি খেতে হয়েছিল। পরে বলা হচ্ছে বাণীর কমল খাটিবে জেল, কমল মানে হচ্ছে পদ্মফুল, বাণী মানে হচ্ছে কি আমাদের একটি বাণী, সেটা হচ্ছে স্বাধীনতা। খাটিবে জেল, কে জানতো যে স্বাধীনতার জন্য লড়াই করতে গিয়ে বিনা পানিকে গুলি খেতে হবে আর স্বাধীনতার কথা বলতে গিয়ে জেল খাটতে হবে। কারণ আমরা দেখেছি সেই সময়, আমরা ইতিহাসে পেয়েছি, আমরা দেখেছি বললে ভুল হবে, আমরা ইতিহাসে দেখেছি যে সেই সময় যারা স্বাধীনতার জন্য লড়াই করত, যারাই জনগণকে একত্রিত করার চেষ্টা করত, তাদেরকে হয় গুলি খেয়ে মরতে হতো, না হলে জেল খাটতে হতো। তবে কি বিধির বেতার মন্ত্র, বিধি হচ্ছে বিধাতা, তবে কি বেতার মন্ত্র, অর্থাৎ বেতার মানে আমি আগে বলেছি রেডিওর বাংলা হচ্ছে বেতার, তবে কি আজকে বেতার মন্ত্র, রেডিওতে কোনো মন্ত্র শোনা যাচ্ছে? বেজেছে বাণীর সেতারে আজ, সেতার হচ্ছে এক ধরনের বাদ্যযন্ত্র, সেতারে কি কোনো বাণী শোনা যাচ্ছে? সেটা হচ্ছে স্বাধীনতার বাণী। কবি নজরুল বলছেন রেডিওতে আজ কোনো, বেতারে আজ কোনো খবর পাওয়া যাচ্ছে, বা সেতারে অর্থাৎ বাদ্যযন্ত্রে কোনো সুর শোনা যাচ্ছে, কোনো স্বাধীনতার সুর? পদ্মে রেখেছে চরণ পদ্ম, যুগান্তরের ধর্মরাজ। আমরা জানি দেবী সরস্বতী পদ্মের উপর পা দিয়ে থাকে, তাই না? এরকম একটা দৃশ্য আমরা দেখতে পাই। যুগান্তরের ধর্মরাজ অর্থাৎ ধর্মের রাজা, যিনি একটা পরিবর্তন নিয়ে আসেন। আমরা দেখেছি সে ধর্মক্ষেত্রে হোক, সে হিন্দু ধর্মে হোক, রামায়ণে হোক, যেমন মহাভারতের শ্রীকৃষ্ণ ধর্মের রাজা একটা পরিবর্তন নিয়ে এসেছেন, তাই না? রামায়ণে যেমন রামচন্দ্র একটা পরিবর্তন নিয়ে এসেছেন, ঠিক একই রকম ভাবে যুগান্তর মানে হচ্ছে পরিবর্তন, যুগের নতুন যুগ নিয়ে আসা। যুগান্তরকে মানে আমরা জানি নতুন যুগ নিয়ে আসা, ঠিক একই রকম ভাবে আজকে তাহলে কোনো যুগান্তর, নতুন যুগ আসতে চলেছে। কারণ নজরুল ইসলাম যে সময় কবিতাটি লিখছেন তার বহুদিন পর প্রায় ধরো এইদিকে 15 আর প্রায় 18 থেকে 20 বছর পর আমাদের দেশ স্বাধীন হচ্ছে। তাহলে তখন তিনি জানতে পারছেন না তাহলে কি এবার আমাদের দেশ স্বাধীন হবে? তবে তাই হোক, তবে সেটাই হোক, তোমরা তার প্রস্তুতি শুরু করে দাও, ঢাক বাজাও, অঞ্জলি দাও। এর মানে কি তোমরা প্রস্তুতি নিয়ে নাও যুদ্ধের জন্য, ইংরেজদের বিরুদ্ধে লড়াই করতে হবে, তার জন্য তোমরা অস্ত্র শস্ত্র নিয়ে তৈরি হয়ে যাও। বাজাও পাঞ্চজন্য শাক, পাঞ্চজন্য শাক কথাটা ডাক দিও। পাঞ্চজন্য শাক হচ্ছে, আমাদের বলে রাখি, ভগবান শ্রীকৃষ্ণের শাকের নাম। শ্রীকৃষ্ণ আমরা পেয়েছি পৌরাণিক ঘটনায়
যে শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য নামে একজন রাক্ষস ছিল, সে রাক্ষসকে মেরে ফেলে এবং তার বুকের হাড় থেকে যে শাঁখটি তৈরি করেছিল তার নাম হচ্ছে পাঞ্চজন্য শাঁখ। তাহলে পাঞ্চজন্য কার শাঁখ? শ্রীকৃষ্ণের শাঁখের নাম। যেভাবে শ্রীকৃষ্ণ এই পাঞ্চজন্য শাঁখ বাজিয়ে একটা নতুন যুগের বার্তা দিয়েছিলেন যে না, যেখানে অন্যায়, যেখানে অত্যাচার, সেটা আর চলবে না। তার জন্য যারা অন্যায় বা অত্যাচার, যারা রাক্ষস, তাদের পরিণাম হবে ভয়ঙ্কর, তাদেরকে ধ্বংস হতেই হবে। ঠিক একই রকম ভাবে নজরুলও বললেন যে আর নয়, আর ধ্বংস করা চলবে না, আর একই রকম ভাবে আর অন্যায় আমরা সহ্য করব না, এর পরিণাম হবে ভয়ঙ্কর। দরকার হলে আমরা একটা ত্যাগ করব, আমরা মরতে বাধ্য, কিন্তু স্বাধীনতার জন্য আমরা এগিয়ে যাব। দ্বীপান্তরের ঘানিতে লেগেছে যুগান্তরের ঘূর্ণিপাক। দ্বীপান্তর বলতে কোথায়? আন্দামানের সেলুলার জেলে ঘানিতে লেগেছে, অর্থাৎ তার চারিদিকে দেয়ালে, তার সর্বত্র শোনা যাচ্ছে কি? যুগান্তরের ঘূর্ণিপাক। ঘূর্ণি বাতাস দেখেছো একবারে চারিদিকে ঘুরে? ঠিক একই রকম ভাবে ইংরেজদের সে দ্বীপান্তরের সেলুলার জেলে আজকে যুগান্তর, নতুন যুগের বার্তা। যুগান্তর মানে কি? নতুন যুগ, অন্য যুগ। অন্য যুগ মানে হচ্ছে নতুন যুগ। আজকে সেলুলার জেলে কোন যুগ আসতে চলেছে? নতুন যুগ। নজরুল ইসলাম এই কবিতাগুলো লেখার মাধ্যমে বলতো সংগ্রামীদের নিরাশা দিয়ে করেছেন, বিপ্লবীদের নিরাশা দিয়েছেন, হতাশা করেছেন, না উৎসাহিত করেছেন? উৎসাহিত করেছেন। তোমরা এগিয়ে যাও। এই কবিতাগুলো তখন উৎসাহের লেখায় প্রকাশ পেয়েছিল। তখন যারা বিপ্লবী, যারা সংগ্রামী, যারা দেশ নেতা যতই পড়তো ততই তারা এগিয়ে যেত ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার জন্য। হলো কবিতাটি এখানে এইভাবে শেষ হলো। যেভাবে বলা হলো সেইভাবে মানেটা জানলে পারে আরো সহজ হবে। ঠিক আছে, নোটে আছে, নোটেও তোমাদের কাছে আছে, দেখতে যাবে, আর কঠিন হয়ে যাবে কিন্তু সহজ হবে না। মানেটা এইরকমই আমরা পেয়েছি। আচ্ছা, এখান থেকে এমসিকিউ প্রশ্নের উত্তর তোমরা প্রত্যেকে এক ঝলক কবিতাটি দেখে নাও। আমি প্রত্যেকের কাছে একটি করে এমসিকিউ প্রশ্ন রাখবো। অপশন দেবো 4টে করে, একটা করে অপশন দেবো। প্রত্যেকেই একটি করে প্রশ্ন রাখবো, অপশন দেবো। হ্যাঁ, সবাইকে অপশন দেওয়া হবে এমসিকিউ এ। দেখি কারা কারা পারে। কাব্যগ্রন্থের নাম কি, উৎস কি বলতো? হলো ঠিক। বইটিকে 5 মিনিটের জন্য বন্ধ করে দাও সবাই। নিশ্চয়ই সবাই ক্লাস করেছো, এর আগের দিন করেছো, আজকে করেছো, কমপ্লিট হলো। পারবে, অন্তত পক্ষে শুনে থাকলে কিছু পারবে। বন্ধ করেছো? পেছন থেকে শুরু করি। বলো তো, দ্বীপান্তর কোথায়? অপশন দিচ্ছি, অপশনগুলো নিও। 1000 মাইল দূরে ভারতে, লক্ষ মাইল দূরে ইংল্যান্ডে, সপ্ত সিন্ধু 13 নদী পেরিয়ে আন্দামানে, 100 মাইল দূরে দিল্লিতে। সপ্ত সিন্ধু 13 নদী পেরিয়ে আন্দামানে, ও ঠিক বলেছে, তাই না? সবাই একমত তো? পরের জন্য, পুণ্যবেদীর শূন্যে ধলিলে কোন ক্রন্দন, কারণ কি? সমবেত জনতাকে আঘাত করা হয়, এটা নেবে।
দেশ বিদ্রোহীদের পুণ্যবেদিতে একত্রিত করা হয়। মাতৃহারা শিশু কেঁদে ওঠে। 150 বছর ভারত মাতার দীপান্তর হয়। একদম ঠিক, বসে যাও। মুক্ত ভারতী, মুক্ত ভারতী বলতে কবি কি বুঝিয়েছেন? স্বাধীন ভারত, স্বাধীন বাণী, স্বাধীন মানুষ, স্বাধীনতা। মুক্ত ভারতী বলতে কবি কি বুঝিয়েছেন? স্বাধীন ভারত, স্বাধীন বাণী, স্বাধীন মানুষ, স্বাধীনতা। শুধু স্বাধীনতা? মুক্ত মানে হচ্ছে স্বাধীন, ভারতী মানে হচ্ছে ভারত মাতা, স্বাধীন ভারত। পরে বাণীর রক্ষী কাকে বলা হয়েছে? সেজন্য অপশন পাচ্ছ তুমি। বীর ছেলেদের চর্বি ঘি, রূপার কমল, শতদল, বিনা পানি। একদম ঠিক। বাণীর রক্ষী বলা হয়েছে কবিতার ক্ষেত্রে বীর ছেলেদের চর্বি ঘি। সীতা সম বাণী কার দ্বারা পীড়িত? অপশন নিচ্ছ। বাণীর শতদল, যুগান্তরের ঘূর্ণিপাক, বাণীর রক্ষী, বিচার রূপ চেরির মার। ঠিক। পরের জন্য কে জেল খাটবে? বাণীর শতদল, সীতা সম বাণী, বাণীর কমল, বিনা পানির বাণী। কে জেল খাটবে? বাণীর কমল ছিল না ওখানে লেখা? বাণীর কমল, মনে রাখবে, কমল কথাটা উল্লেখ ছিল। বইতে যা আছে সেটাই নেবে। পরে বলতো, পুণ্যবেদীর বুকে কতদিন ধরে ক্রন্দন জেগেছে? 100 বছর, 200 বছর, 150 বছর, 300? কি সবাই ঠিক? পরের জন্য যন্ত্রী কাকে নিয়োগ করেছে? যন্ত্রী, যন্ত্র মন্ত্রী, শান্ত্রী মন্ত্রী। যন্ত্র মন্ত্র শান্ত্রী মন্ত্রী, শান্ত্রী। ঠিক। পেছনে হ্যাঁ, এত দেরি। রৌপ্য পঙ্ক কোথায় আছে? রক্ষপুরীতে, বিলাসপুরীতে, যক্ষপুরীতে, লক্ষ্মীপুরীতে। একদম ঠিক। পরে আইন কার শাসক? সত্য, মিথ্যা, পুণ্য, ন্যায়। ন্যায়। ঠিক। পরের জন্য পাঞ্চজন্য কার শাক? অর্জুনের শাক, কৃষ্ণের শাক, ধর্মের শাক, শিবের শাক। ঠিক। পরের জন্য দীপান্তরের বন্দিনী কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? অগ্নিবীণা, ফণিমনসা, ঘুমনে, ছাড়পত্র। ফণিমনসা। বসে যাও। কবি কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্যে কোন কবি নামে পরিচিত? বিদ্রোহী কবি। কি ঠিক তো সবাই? পরের জন্য ভারত ভারতী, ভারত মানে কি আর ভারতী মানে কি? ভারতী মানে কি? একজন কমেডি করে একটা মেয়ে, জানো তো? ভারতী। খুব হাসায় না? ও দেখলে হাসি পায়, এমন এমন কথা বলে ও। হ্যাঁ, দেবী সরস্বতী অর্থাৎ ভারত মাতা। একই কথা, তাই না? রক্ষপুরকে আমাদের কবিতায় রক্ষপুর কি বলো প্রথমে? এই কবিতা কার সঙ্গে তুলনা করা হয়েছে? রক্ষপুর কি? এ আসতে বলার তো কথা নয়। কারা কারা পারবে? রক্ষপুর। এই কেমন কথা? এর আগের দিন ক্লাস করলে ভুলবে কেন? রক্ষপুর কার সাম্রাজ্য? এই কবিতা কার সাম্রাজ্যের সঙ্গে তুলনা করা হয়েছে? ইংরেজদের। রক্ষপুর ধ্বংস হবে মানে কি? মানে কি? রাবণের পাপপুরী, লঙ্কাপুরী যেভাবে ধ্বংস হয়েছিল, ঠিক একই রকম ভাবে ইংরেজদের সাম্রাজ্য রক্ষপুরের মতো ধ্বংস হবে। তো এটা ভুলার কি আছে? পরে
7 সমুদ্রের নাম বলতে পারবে? 4টে হলো, 6টা হয়ে গেল, আর একটা কি থেকে গেল? দেখো বেশ, বাহ, মনে রেখেছো তো। পরের জন্য এই কবিতায় যে সৌখীর পূজারী কাকে তুলনা করেছে? ভণ্ড দেশ নেতা, পূজারী বলতে এখানে দেশ নেতা, যে লোক দেখায়। পরে শীষমহল কি? শীষমহল মানে কাচের, যেমন কাচের একটা বাড়ি, কাচের ঘর। শীষমহল কাচের ঘর। রাবণের সাম্রাজ্য যেভাবে ভেঙে পড়েছিল, কাচের ঘর যেভাবে একবারে ক্ষণস্থায়ী, কি বেশি স্থায়ী হয় না? ক্ষণস্থায়ী। একই রকম ভাবে ইংরেজদের কারাগার আজকে ভেঙে পড়বে। ঠিক। পরে জিজ্ঞেস করেছে? আচ্ছা বলো। ইংরেজরা কবে আমাদের দেশে পরাধীনতার সূচনা করে? পরাধীনতার সূচনা বুঝছো? পরাধীন ভারতবর্ষ শুরু করেছিল ইংরেজরা কবে? না, সালটি জানো? কখন? 1757। বাংলার নবাব সিরাজউদ্দৌলা। মনে রাখবে এটা। বলো। দ্বীপান্তরে বন্দিনী কবিতায় যে জেলখানার নামটি বলা হয়েছে তার নাম কি? সেলুলার জেল। কোথায় আছে? বর্তমানে আছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী জানো কেউ? ঠিক, পোর্ট ব্লেয়ার। পরে হোমানল কি? হোমের আগুন বা যজ্ঞের আগুন, তাই না? মনে রাখবে। দ্বীপান্তর সমাস করলে কি হবে? অন্য দ্বীপ। হ্যাঁ, সন্ধি বিচ্ছেদের সমাস। যুগান্তর কথাটি কবি কেন ব্যবহার করেছেন শেষে? যুগান্তর, যুগান্তর না, সমাস নয় এটা শেষে। যুগান্তর কথাটি কবি কেন নিয়েছেন শেষে? আজকে তাহলে ইংরেজদের কারাগার ধ্বংস হয়ে নতুন যুগ আসবে। নতুন যুগ আসা মানে হচ্ছে স্বাধীনতা। ঠিক, বসে যাও। হ্যাঁ, প্রত্যেককে আমি বলবো যে হ্যাঁ, খুব ভালোই তোমরা ফিডব্যাক দিয়েছো। এই তুমি পরে এলে কেন? গাড়ি পাচ্ছিলে না? হ্যাঁ, আচ্ছা, ঠিক ঠিক আছে, একদিন হতে পারে। বসে যাও। এবার বলি, আচ্ছা, এই কবিতা থেকে আমরা এসএকিউটা আলোচনা করব না। কেন করব না একটু বলে দিই। বড় প্রশ্ন আলোচনা করতে গিয়ে এসএকিউটা চলে আসে, এই জন্য এসএকিউটা আলোচনা করছি না। কেমন? পারলে বুঝতে? ধরো কৃষ্ণের শাক, আমি লিখবো কৃষ্ণের শাক কি, লেখো দুটো লাইনে, আমার পয়েন্টে দেওয়া থাকবে কৃষ্ণের শাক। সেজন্য দরকার হবে না, ঠিক আছে? এসএকিউ দরকার হবে না। আমি একটি বড় প্রশ্ন আলোচনা করব, তোমরা খাতাটি নাও। এই কবিতার ক্ষেত্রে এই বড় প্রশ্নটি খুব কঠিন হবে না, দেখে মনে হচ্ছে কঠিন, আমি আরো সহজ করে দিচ্ছি। কবিতাটি বড় প্রশ্ন করার পর আরো সহজ হয়ে যাবে তোমাদের কাছে। দেখো উপরে দ্বীপান্তরের বন্দিনী 5 মার্কস। এটা কিভাবে আমরা তৈরি করব? বলি তাহলে, দেখো দ্বীপান্তরের বন্দিনী কে? প্রথম প্রশ্ন। দ্বীপান্তরের দ্বীপান্তর বানানটা ঠিক করো। কতবার করে বলে যে কবিতার বানান ঠিক করবে? সব লিখে আসবে, তারপরে রেজাল্ট কমবে। এই বানান ভুলে হাফ নম্বর 1 নম্বর করে কাটতে থাকবে। দ্বীপান্তরের বন্দিনী কে? জিজ্ঞাসা চিহ্নটা।
তার বন্দি জীবনের রূপ কবিতায় তোমাকে বলছে এই দীপান্তর বানানটা দেখে লেখো, বইটি সামনে আছে, দেখো তো ঠিক লিখেছো। এত কিছু বলার পর যদি ভুল করে আসো, কিচ্ছু করার নেই, রেজাল্ট কমবেই। কি দরকার এত কষ্ট করার? আবারও বলি, ইতিহাসের শিক্ষক অন্য শিক্ষকরা বানান সেইভাবে ভুল ধরবে না, হয়তো তারা বানানই ঠিক জানে না, কিন্তু বাংলার শিক্ষকরা খুব খুঁতখুঁতে হয়, এবং বাংলার শিক্ষকরা বানান ভুলে নম্বর কাটার তাদের অধিকার আছে। বুঝতে পেরেছো? বোর্ড অধিকার দিয়েছে যে বানান ভুলে নম্বর কাটা যাবে। প্রশ্নের উপরে লেখা থাকে, দেখবে বর্ণা শুদ্ধি, বর্ণকে শুদ্ধ করে লিখতে হবে। দীপান্তরের বন্দিনী কে? জিজ্ঞাসা চিহ্ন দাও। তার বন্দি জীবনের রূপ কবিতায় কিভাবে উঠে এসেছে? তার বন্দি জীবনের রূপ কবিতায় কিভাবে উঠে এসেছে? কিভাবে? একসঙ্গে, এক জায়গায় কি, এক জায়গায় ভাবে, একসঙ্গে করো। কবিতায় কিভাবে? তোমাদের একটা পরীক্ষা নেওয়া দরকার খুব তাড়াতাড়ি। কবিতা পাঠটা শেষ হোক, গল্প আর কবিতার পাঠটা শেষ হোক, একটা গল্প আর করবো। হ্যাঁ, তারপরে তার বন্দি জীবনের রূপ কবিতা কিভাবে উঠে এসেছে হলো 1+4, 1-4 নম্বর ভাগ করো, 1+4 = 5। প্রশ্ন 2 দিয়ে লেখো। দীপান্তরের বন্দিনী কবিতায় দীপান্তরের বন্দিনী কবিতায় পরাধীনতার যন্ত্রণা ও কবির হতাশা কিভাবে প্রকাশ পেয়েছে তা লেখো। পরাধীনতার যন্ত্রণা ও কবির হতাশা কিভাবে প্রকাশ পেয়েছে তা লেখো। এর জন্য সরাসরি 5 পাবে। এই 2 ধরনের প্রশ্ন আপাতত তোমরা জেনে রাখো, ঠিক আছে? পরে প্রশ্ন নয়, উত্তর শুরু করব। চলো, বেশি সময় নেবে না, হাতের স্পিড বাড়াবে। কবি কাজী নজরুল ইসলাম আমাদের সাহিত্যের নাম কি? বাংলা সাহিত্য। তো বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি নামে পরিচিত। বিদ্রোহী কবি নামে পরিচিত। দাঁড়িয়ে দিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নজরুল সম্পর্কে বলেছেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নজরুল সম্পর্কে বলেছেন, হাইফেন কোটেশন দেবে, আলাদা কালিতে লেখো যেভাবে লিখছিলে কোটেশন গুলো। বিদ্রোহের সুর নজরুলের কবিতায় তরবারির মতো, তরবারির তরয় ওকার, বিদ্রোহের সুর নজরুলের কবিতায় তরবারির মতো, তরয় ওকার বললাম, আবার র শুধু লিখবে, কি দরকার বলার।
তরবারির মতো। এ দুজনই ভুল করছে একই রকম, এও ভুল করে ও ভুল করে। দেখো তো, ত রয় ও কার, এই বানানটি বলা হলো না? হলো না? কেউ বানান বলবে? পাশ দিয়ে হেঁটে গেলে ভাববে যে ক্লাস 1 এর ক্লাস নিচ্ছে না 2 এর ক্লাস চলছে, এখানে 11-এ পড়ছো। বানানটি পর্যন্ত বলে দেওয়া হচ্ছে, কঠিন বানানগুলো। তরবারির মতো ঝলসে ঝলসে উঠেছে। দাঁড়িয়ে দাও, ইনভার্টেড শেষ করো। এর মানে বুঝো? কে বললেন এই কথাটি? কার সম্পর্কে বললেন? কি বলছেন? বিদ্রোহের সুর। বিদ্রোহ মানে কি? অন্যায়, তার বিরুদ্ধে আমি প্রতিবাদ করব, এটা হচ্ছে বিদ্রোহ। তাহলে বিদ্রোহের সুর নজরুলের কবিতায় কার মতো? তরবারি মানে কি? তলোয়ার। তলোয়ার যেমন অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠে, মানুষ তলোয়ার কখন ধরে? যখন তখন অন্যায়ের বিরুদ্ধে। ঠিক একই রকম ভাবে বিদ্রোহের সুরটা নজরুলের কবিতায় তরবারি যেভাবে ঝলসে ওঠে অন্যায়ের বিরুদ্ধে, নজরুলের লেখাটাও সেভাবে ঝলসে উঠেছে। কার মতো? তরবারির মতো, তলোয়ারের মতো। বাম দিক থেকে লেখো। আমাদের আলোচ্য দীপান্তরের বন্দিনী কবিতাটি তার ফণী মনসা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। পরের পয়েন্ট করব দীপান্তরের বন্দিনী। দীপান্তরের বন্দিনী এখানে লেখো। দীপান্তর বলতে এখানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত ইংরেজদের সেলুলার জেলকে বোঝানো হয়েছে। দাঁড়িয়ে দিয়ে যেখানে ভারতী বা দেবী সরস্বতী হয়েছে, অর্থাৎ ভারত মাতার বীর সন্তানেরা বন্দী হয়ে রয়েছে, তাই তো? দাঁড়িয়ে দাও, পরের পয়েন্ট করো পরাধীনতার যন্ত্রণা। পরাধীনতার যন্ত্রণা লেখো। 1927 সালে
মনসা কাব্যগ্রন্থে 1927 সালে, না লিখছে 24-এ, কিন্তু 27 সালে কাব্যগ্রন্থে প্রকাশ পাচ্ছে, দুটো কথা আলাদা। হ্যাঁ, 1927 সালে ফণী মনসা কাব্যগ্রন্থে কবিতাটি প্রকাশ পেয়েছে। আমি লিখলাম কিন্তু বইয়ের আকারে বেরোলো না, তাই না? তাহলে লেখার সাল আলাদা আর প্রকাশকাল আলাদা হয়। কবিতাটি প্রকাশ পেয়েছে। তখন আমাদের দেশ পরাধীন ছিল। দাঁড়িয়ে দিয়ে ভারত মাতার বীর সন্তানেরা যারা, ভারত মাতার বীর সন্তানেরা যারা দেশকে স্বাধীন করার জন্য লড়াই করত, তাদেরকে